আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল গুলশানে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর উপর দুর্বৃত্তদের বেপরোয়া হামলা, বিদেশি মুদ্রা সহ 1.5 কোটি টাকা ছিনতাই। আমরা অফিস বন্ধ করে বাইকে যাচ্ছিলাম, ডিসি মার্কেট পার হওয়ার সঙ্গে লোকগুলো হঠাৎ করে অ্যাটাক করছে। ভাইয়ের কাছে ব্যাগ ছিল, ব্যাগ ধরে টান দিতে নিতে পারি নাই, ভাইয়ের মাথায় আঘাত করে ছুরি মেরে আর কি ব্যাগ নিয়ে গেছে। তারপর গণ অভ্যুত্থানে নৃশংসতা বিষয়ক জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট ফেব্রুয়ারিতে, পাচার হওয়া টাকা ফেরাতে সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। পুলিশের চোখ রাঙানি উপেক্ষা করে গণ আন্দোলনে প্রাণ দিয়েছিলেন কলেজ ছাত্র আহনাফ, প্রিয় গিটারেই তার স্মৃতি খুঁজে ফিরছে স্বজনরা। ভাইয়া নাই, এগুলো পড়ে থাকে, গিটারও বাজানো হচ্ছে না, গান গাওয়া হচ্ছে না, গেমসও খেলা হচ্ছে না। ফুটবল ক্লাবের জার্সিটা পরলো আর ট্রাউজার পরে 10 নাম্বার চলে যায়। তো লাস্ট ওর সাথে আমার কথা হয় 4:48-এ, এটাই শেষ কথা। মুক্তি পাচ্ছেন বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যরা, 16 বছর পর পরিবার স্বজনদের ভালোবাসায় সিক্ত। যখন রায় হয়েছে তখন থেকে তো আমাদের ঘুম সব শেষ, শুধু অপেক্ষার পালা। আমাদেরকে অহেতুকভাবে জেলটা খাটাচ্ছে এই ব্রিটিশ সরকার। যারা নিরপরাধ জেলখানায় এখনো বন্দী আছে তাদের নিঃশর্ত দাবি করতেছি। সারা দেশে আবারও বেড়েছে শীতের দাপট, মধ্য উত্তরাঞ্চলে দেখানি সূর্যের, রাজধানীতে বেড়েই চলেছে বায়ু দূষণ। নদী এলাকা তো নদীর সরে যাতে খুব শীত বৃদ্ধি হয়েছে আর কি। শীতের মধ্যে আমরা কাজ করতে আছি, আঙ্গরে খুব কষ্ট হইতে আছে। আরেক দফা সোয়াবিন তেলের দাম বাড়ানোর পায়তারা, প্রস্তাব গেছে ট্যারিফ কমিশনে, সিদ্ধান্তের আগেই কমিয়ে দেওয়া হয়েছে সরবরাহ। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ পরিষদের আলোচনা সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। আমরা এই কথা আমি গতকালও বলেছি, আমাকে একজন সাংবাদিক ভাই নিয়ে প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ যে আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। আসাদের মৃত্যু, জহির সাইদের শাহাদাত বরণ এবং আরো অসংখ্য মানুষের জীবনদান 71 সাল থেকে শুরু করে, তার আগে থেকে শুরু করে যে দান একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, সেটাকে যদি সত্যিকার অর্থেই আমাদের অর্থবহ করতে হয় তাহলে আমাদের যেটা প্রয়োজন হবে যে ন্যূনতম বিষয়গুলোতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া। আমরা আমাদের যারা একসাথে আন্দোলন করছিলাম, যুগপৎ আন্দোলন করছিলাম, আমরা 31 দফা কর্মসূচি দিয়েছিলাম। এখন যদি কোনো পরিবর্তন করতে হয় সেটাও সামনে আসতে পারে, কিন্তু ওটাকে সামনে রেখে কিন্তু আমরা এগোতে পারি। যে আমি মনে করি যে আমাদের এই ন্যূনতম যে সংস্কার হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদের অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে এখানে আপনার পুরোপুরিভাবে সেই সংস্কারের যে কমিটমেন্ট আমাদের আছে, একত্রিত কমিটমেন্ট, সেই কমিটমেন্টটিকে বাস্তবায়িত করা এবং জনগণের প্রত্যাশাকে পূরণ করা। দর্শক, প্রেস ক্লাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছিলেন। আমরা সরাসরি এতক্ষণ সেখানে ছিলাম। চলে যাচ্ছে পরের সংবাদে। রাজধানীর গুলশানে 2 মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে বিপুল পরিমাণ অর্থ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 9:30টার দিকে রাজধানীর গুলশান 2 এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান তাদের কাছে US ডলার, ইউরো ও নগদ টাকা সহ প্রায় 1.5 কোটি টাকা ছিল। মঙ্গলবার রাত 9:30 রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আমির হামজা ডিসিসি মার্কেটের সামনের ব্যস্ততম রাস্তা দিয়ে বাসায় ফিরছিলেন। সাথে ছিলেন চাচাতো ভাই কাদের শিকদার আর কর্মচারী দুলাল মোল্লা।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোটরসাইকেল যোগে কিছু দূর যেতেই তাদের ওপর হামলে পড়ে একদল দুর্বৃত্ত। রড দিয়ে পিটিয়ে আর দেশীয় অস্ত্রের এলোপাতারি কোপে জখম করে দুই ভাই কাদের ও হামজাকে। এ সময় তাদের কাছে থাকা বিপুল পরিমাণ US ডলার, ইউরো সহ নগদ প্রায় 1.5 কোটি টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। মঙ্গলবার রাতের এই ঘটনার পর প্রাথমিকভাবে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। পরে সেখান থেকে তাদের নেওয়া হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে। মাথায় গুরুতর আঘাত পেয়ে আইসিইউতে কাদের শিকদার। আর হাসপাতালের বিছানায় শুয়ে আমির হামজা জানান সেই রাতের ভয়ঙ্কর পরিস্থিতির কথা। আমরা অফিস বন্ধ করে বাইকে যাচ্ছিলাম, যাওয়ার পরে ডিসিসি মার্কেট পার হওয়ার সঙ্গে কিছু লোক পার হচ্ছে, আমরা বাইকে কালকাস করছি, পরিবারের সদস্যদের অভিযোগ পূর্বশত্রুতার জেরেই ঘটেছে এমন ঘটনা। দাবি করেন দ্রুতই যেন দোষীদের নিয়ে আসা হয় শাস্তির আওতায়। তাদের কাছে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে, আঘাতে সেখানে তারা মাটিতে লুটে পড়ে, দুইজনই লুটে পড়ে, বিভিন্ন জায়গায় জখম আঘাত। ও ইয়াসিন বড় ডাকাত, আগে একবার আমার ছেলে বাড়ি ফেলতে গেছিল, তা গোপালগঞ্জে লেগে গেছিল, আত্মীয়ারি নাই। এবারটা কুবাইছে 20-30 জন মানুষই টাকা কাটিয়ে দিয়েছে। অবস্থা বাড়ির অসুবিধে, কুবাইনে মাথায় কুবাইছে, অসুবিধে আর কি, বাঁচবে কি না বাঁচবে তার কোনো সন্দেহ নেই। এই ঘটনায় গুলশান থানায় অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে আসামিদের বিরুদ্ধে। গুলশান থানায় মামলা রুজু হয়ে গেছে, আর অজ্ঞাতনামা 10-12 জন আসামির নামে মামলা হয়েছে। তো বাদী কিছু তথ্য দিয়েছে, যেটা তদন্তের সাথে এখন আপনাদের জানানো যাচ্ছে না। আমরা তথ্যগুলো যাচাই বাছাই করছি গুরুত্বের সাথে। আমাদের পুলিশের একাধিক টিম আসামি গ্রেপ্তারের জন্য এবং লুঠিত টাকা উদ্ধারের জন্য চেষ্টা চলতেছে। মামলার বাদী দুলাল জানান, হেলমেট পরা থাকায় তেমন একটা আঘাত পাননি তিনি, তবে এ ঘটনায় আতঙ্কের কথা জানান তিনি। ভাইয়ের কাছে ব্যাগ ছিল, ব্যাগ ধরে টান দিছে, নিতে পারি নাই, ভাইয়ের মাথায় আঘাত করে ছুরি মেরে আর কি ব্যাগ নিয়ে গেছে। তারপর পরে আমরা বাইক থেকে পড়ে গেছি, আমাকে 4-5 জন ঘিরে মনে করেন উদ্যম পা দিয়ে হাত দিয়ে মারধর করছে। ইট ছিল, মাথায় হেলমেট ছিল, এই জন্য মাথা আমার আঘাত লাগেনি অতটা, কিন্তু ওদের গুরুতর অবস্থা। তবে ব্যস্ততম সড়কে এমন ছিনতাই ও হামলার ঘটনায় আতঙ্কিত নগরবাসী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনের নৃশংসতা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যভাগে প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কমিশনার ভলকার তুর্ক। এ সময় ডক্টর ইউনূস জাতিসংঘের মানবাধিকার প্রধানকে রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আহ্বান জানান। আর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চান অন্তর্বর্তী সরকার প্রধান। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে নানা ইস্যুতে বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সাথে বৈঠক করেন। এ সময় তিনি ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শাসনামলে দেশ থেকে চুরি হওয়া বিলিয়ন ডলার পুনরুদ্ধারে সহযোগিতা চান। এ সময় লাগার্ড অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস দেন। সাইডলাইন বৈঠকে জাতিসংঘের মানবাধিকার প্রধান কমিশনার ভলকার তুর্কের সাথেও বৈঠক করেন। এ সময় তুর্ক জানান, জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত নৃশংসতার ওপর জাতিসংঘের তদন্ত মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে, যা ফেব্রুয়ারির মাঝামাঝি প্রকাশ করা হবে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে চান সহযোগিতা। জানান, সাম্প্রতিক মাসগুলোয় মিয়ানমার থেকে বেড়েছে অনুপ্রবেশ। এ ব্যাপারে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন ভলকার তুর্ক। বলেন, সংশ্লিষ্টদের সাথে করবেন আলোচনা। পরে প্রকৃতি ও জলবায়ু বিষয়ক পৃথক সেশনে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শামীম রেজা, যমুনা নিউজ। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে আলোচনা করেছে ভারত। ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাওয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন এই তথ্য। বুধবার ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
Yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিনের পর আজ কারামুক্ত হচ্ছেন বিডিআর সদস্যরা। পরিবারের স্বজনদের দীর্ঘদিন পর কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে স্বজনদের ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। একই সময় গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনেও জড়ো হন স্বজনরা। কেন্দ্রীয় কারাগার থেকে 41 বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে, আর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন 127 জন, যাদের মধ্যে 12 জন বন্দী ছিলেন হাই সিকিউরিটিতে। অনেকেই বেরিয়ে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতি জানান কৃতজ্ঞতা। এ সময় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে তাদের জীবনের অমূল্য 16 বছর ফিরিয়ে দেওয়ার দাবিও তোলেন অনেকে। গত রোববার পিলখানা ট্র্যাজেডির পর বিস্ফোরক মামলায় অভিযুক্ত আসামিদের জামিন দেন আদালত। এর অনুভূতি আল্লাহ যে আজকে বাইর করছে, আপনাদের উসিলায় বা ছাত্রদের উসিলায় আজকে আমরা বাইর হয়েছি। 16টি বছর আমাকে কে ফিরিয়ে দিবে? আমি যে বিনা অপরাধে 16 বছর ধরে জেলখানা ছিলাম, তাই তবে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি আজকে বাইর হতে পারছি। যেসব সেনা অফিসার ছিল তারা আমাদের অফিসার ছিল না, তারা আমাদের গার্জিয়ান ছিল। আমরা তাদেরকে মারতে পারি না। তারা অনেক অফিসার আমাদের সহযোগিতায় তারা পিলখানা থেকে বেঁচে বেরিয়ে গেছে। দর্শক, আমাদের সহকর্মীদের কাছ থেকে জানবো দুই কারাগারের সেখানকার যে আবেগে আপ্লুত হওয়া স্বজনদের খবরাখবর। প্রথমেই যেতে চাই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সহকর্মী মনিরুল ইসলামের কাছে। মনির, অনেক সদস্যই তো মুক্তি পেলেন, তাদের অনুভূতি, পরিবারের সদস্যদের অভিব্যক্তি সবকিছু একটু জানতে চাই। ন্যান্সি, এক আবেগ ঘন, এক আনন্দ ঘন মুহূর্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আপনারা দেখছেন। আপনারা এই মুহূর্তে দেখেন একজন ফুলের মালা গলায় দেয়া একজন, তাদের পরিবার পরিজন যারা আছেন তাদের একজন, তারা এইভাবে তারা আবেগ আপ্লুত অবস্থায় একটা অবস্থা এখানে বিরাজ করছে। আমরা দেখছি যে বাচ্চা কাচ্চা সহ অনেকে এসছেন বা জড়িয়ে ধরছেন অনেকদিন পরে কেউ তার স্ত্রীকে জড়িয়ে ধরছেন, সন্তানকে জড়িয়ে ধরছেন। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে হত্যা মামলা থেকে খালাসপ্রাপ্ত হওয়ার পরেও তারা দীর্ঘদিন ধরে বিনা অপরাধে তারা কারাবরণ করছিলেন। সবশেষ তারা এই যে মুক্তি পেলেন। আসলে একে একে 41 জন কিছুক্ষণ আগে এখান থেকে বেরিয়ে এলেন এবং আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম। বিজিবি বা তৎকালীন বিডিআর সদস্য অনেকে আছে, তারা এখানে যারা চাকরিরত অবস্থায় ছিলেন তারা এখানে অপেক্ষা করছিলেন। আমরা এরকম দু একজনের সাথে কথা বলতে পারি বা পরিবার পরিজনদের অবস্থা দেখাতে পারি। এইখানে এই যে দেখতে পাচ্ছেন একজন তার সন্তানদেরকে এই যে জড়িয়ে ধরছেন বা আত্মীয় স্বজনদেরকে জড়িয়ে ধরছেন। অনেকে আসলে অসুস্থ বোধ করায় কথা বলতে পারছেন না। এই আত্মীয় স্বজনদের অবস্থা এবং এই যে যারা বের হচ্ছেন তাদের অবস্থা আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা অনেক দেখছিলাম যে সকাল 8টা থেকে অনেকে অপেক্ষা করছেন, এই যে তারপরে 8টা থেকে অপেক্ষা করছেন আত্মীয় স্বজনরা। ধীরে ধীরে তাদের জামিন বা বেল বন্ড আদালতে এসে পৌঁছায়। পরবর্তীতে আমরা কয়েকজন কে বের হতে দেখেছি। মানে সম্মুখীন হয়েছেন আপনারা যদি একটু বলতেন। জেল জীবন তো কষ্টই, জেল জীবন তো সুখের না, তাই না? যা হোক, আপনাদের মাধ্যমে 16 বছর পার হয়ে গেল। 16 বছর পার হয়ে গেলে যখন আমার চাকরি 30 বছর, তখন সারা বাংলাদেশে যে 18,500 বিডিআর আমরা চাকরিচ্যুত হয়েছে, ওরা তো সন্তান স্ত্রীর কাছে ছিল, ওদের কষ্টটা একটু কম হলেও তারাও বিভিন্ন জায়গা মানে লেবারগিরি করে এমনকি চাকরি। তাই এই দেশবাসীর কাছে, সবার কাছে আমার আকুল আবেদন, আমরা জেলে যারা নিরপরাধ তাদেরকে মুক্তি, এবং অনেকে হুইল চেয়ার নিয়ে হাঁটতেছে দেখেন জেলের ভিতরে, কষ্টে আছে এবং অনেক লোক মারা গেছে। তা আমি সবার কাছে এটাই বলবো, দেশবাসীর কাছে, আমরা যাতে হারানো সম্মানটা ফিরে পাই। তাহলে আমার বয়স 65, যে কদিন বেঁচে থাকবো
গর্বের সাথে বলতে পারবো যে আমি নিরপরাধ ছিলাম। যারা জড়িত ছিল তাদের এই ধরনের অভিব্যক্তি কিন্তু এখন আমরা এই অভিব্যক্তিগুলো প্রতিটা যারা এখানে মুক্তি পাচ্ছেন তাদের থেকে পাচ্ছি, প্রতিটা আত্মীয় স্বজন যারা এখানে আসছেন তাদের থেকে পাচ্ছি। আমরা বিডিআরে চাকরি করতেন এরকম অনেকে এখানে এসছেন, তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আসলে আপাতত যে 178 জন যারা মুক্তি পাচ্ছেন এখানে, আমি এখন আছি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে, এছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ওখানে বেশি সংখ্যক আসামি মুক্তি পাচ্ছেন বা তারা মুক্তি পাচ্ছেন। তো সেখানেও নিশ্চয়ই একই আবেগঘন পরিস্থিতি। মনির, আপনার এখানে যে আবেগঘন পরিবেশ বিরাজ করছে ঠিক তেমন কিন্তু কাশিমপুর কারাগারেও বিরাজ করছে। আমরা একটু কাশিমপুর কারাগারে যেতে চাই, সেখান থেকেও মুক্তি পাচ্ছেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। সেখানে আছেন সহকর্মী হোসাইন আলী বাবু, তার কাছে যেতে চাই। হোসেন, একটু জানতে চাই এই কারাগার থেকে মোট কতজনকে জামিনে মুক্ত করা হচ্ছে, আর আপনি সকাল থেকে জানাচ্ছিলেন স্বজনদের যে অভিব্যক্তি, একটু জানতে চাই সেখানকার আনন্দ ছবির কথাগুলো। সকাল 8টা থেকে আসলে পরিবার পরিজন তারা কিন্তু আসলে কাশিমপুর কারাগারের সামনে অপেক্ষা করছেন, তাদের স্বজনরা বের হবে। এখান থেকে প্রায় 126 জন বের হবে, এর মধ্যে কিন্তু আসলে 40 জনের মতো বের হয়েছে। আসলে পরিবারের সাথে যে তাদের যে সাক্ষাৎ, সেটা আসলে বের হয়ে সেখান থেকে যে তাদের কান্না আবেগ, সেইগুলো আসলে আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে আরেকটি বিষয় আসলে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে একজন সাথে কথা বলেছিলাম, তার 6 মাস বয়সে আসলে তার বাবা এই জেলখানায় বিডিআর যে বিস্ফোরক মামলায় জেলখানায় ঢুকেছেন, আজকে সে বের হয়েছে। 6 মাসের বাবার আসে আদর, বাবার স্নেহ, বাবার ডাক, সেই জিনিসটা আসলে তার পায়নি। সেটা আসলে কান্না করে আবেগ দিয়ে আসলে বলছিল যে বাবা নামে যে সত্যতা সেটা শুনেছি, বাবাকে দেখেছি, কিন্তু কাছ থেকে কখনোই বাবাকে জড়িয়ে ধরতে পারিনি, বাবাকে ছুতে পারিনি। প্রত্যেকটা ঈদের সময় বাবার যে আনন্দ, বাবার সাথে যে কথা বলা, সেই জিনিসটা আসলে পাইনি। এমনভাবে আসলে আবেগে কান্নায় বলছিলেন সেই মেয়েটি। আসলে এখন তার বয়স প্রায় 16-17 বছর, সেই সময়টা তার কাটিয়েছেন এই বাবা ছাড়া, সেই কথাগুলো বলছেন। এখন কিন্তু আসলে প্রায় 126 জনের বেলবন এসেছে, সেখানে আসলে যাচাই বাছাই করা হচ্ছে। এবং এছাড়াও শুনেছি যে আরো 4 জনের বেলবন কিছুক্ষণের মধ্যেই ভিতরে আসবে, তারপরে সেই 4 জনের যাচাই বাছাই করা হবে। যাচাই বাছাই করার পর আসলে তাদেরকে পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হচ্ছে। স্বজনরা আসলে সকাল থেকেই ফুল নিয়ে অপেক্ষা করছে, মালা নিয়ে অপেক্ষা করছে, কেউ গোলাপ ফুল নিয়ে এসেছেন, কেউ রজনীগন্ধা নিয়ে এসেছেন, কেউ গোলাপ নিয়ে এসেছেন, মালা নিয়ে এসেছেন। মানে যে যার মতো পাচ্ছেন সেভাবে আসলে ফুল নিয়ে তাদের আত্মীয় স্বজন এবং স্বজনরা অপেক্ষা করছেন, তাদের যে পরিজন সে বের হবে। এই 16 বছর 17 বছর পরে বের হচ্ছে। 2009 সালের 25 যে জানুয়ারি মাসের যে 25 তারিখ, সেই 25 সালের ঘটনার পর থেকে আসলে তারা পর্যায়ক্রমে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে জেলখানায় দেওয়া হয়েছে। বিভিন্ন এর আগে 2010 সালে এটার মামলা আদালতে শুনানি হয়েছিল, তারপর যে আবার বন্ধ ছিল, সেই প্রেক্ষাপটে আবারও শুরু হয়েছে। এই যে 5ই আগস্টের পর আন্দোলনের পর তারা আবারও আন্দোলন করেছেন এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা সমালোচনার পর আসলে এই মামলাগুলো আবারও হাইকোর্টে উঠানো হয়েছে। সেখান থেকে আসলে এই যে বিডিআর যারা রয়েছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। এখন কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ এবং কাশিমপুর কারাগার থেকে পর্যায়ক্রমে বেরোচ্ছে। এটাও আসলে যারা রয়েছেন তারা বলছেন যে আসলে আমরা যারা জামিন পেয়েছি আরো অনেকেই রয়েছে, তাদের সকলকে জামিন দেওয়া হয় এবং তাদের যে 16 বছর যে ক্ষতিটা হয়েছে সেটা যাতে বুঝিয়ে দেওয়া হয়, এই দাবি তারা জানিয়েছেন। হোসেন, আপনাকে ধন্যবাদ। শেরপুরে অভিযান চালিয়ে এনসিটিভির বিনামূল্যে বিতরণের প্রায় 9,000 বই জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। শিক্ষার্থীদের মাঝে বিতরণ ছাড়াই এই বইগুলো কিভাবে জেলার বাইরে গেল, পুলিশ কি বলছে? আপনি যেভাবে বলছিলেন, আসলে আপনি জানেন যে আজকে ভোর রাতে শেরপুরের সদর উপজেলার চরমুচের ইউনিয়নের হাতিয়াপাড়া এলাকা থেকে কিন্তু একটি ট্রাক আটক করা হয়েছে। ট্রাকে কিন্তু প্রায় 9,000 সরকারি বিতরণের বই কিন্তু সেখানে ছিল। আমি যদি আপনাকে একটু দেখাই যে এই বইগুলো 8ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত যে পাঠ্য বই, সেই বইগুলো কিন্তু আটক করেছে পুলিশ। আমাদেরকে যতটুকু জানিয়েছে আসলে এই বইগুলো কিন্তু পার্শ্ববর্তী কুড়িগ্রাম যে
জেলার যে রৌমারী থেকে কিন্তু পাচারের উদ্দেশ্যে ঢাকা নেওয়ার পথে সেখানে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা NSI এবং পুলিশের যৌথ অভিযানে কিন্তু এই বইগুলো আটক করা হয়। আমরা যতটুকু জেনেছি যে গাড়ির মালিক যখন চালকের কাছে জানতে পারে যে বইয়ের কোনো চালান নেই, তখন সেই গাড়ির মালিক কিন্তু ট্রাকটিকে সেখানে দাঁড় করিয়ে দেয় এবং সেখান থেকে কিন্তু সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এবং অভিযান চালিয়ে প্রায় 9,000 বই কিন্তু আটক করেছে এবং যেই বইগুলো কিন্তু অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। এবং আরেকটি বিষয় আপনাকে আমি যদি বলি যে এই সারা দেশে যখন বইয়ের জন্য হাহাকার, ঠিক তখন কিন্তু এই বই আটকের ঘটনায় কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এই বইগুলি নিয়ে কিন্তু সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যতটুকু আমাকে জানিয়েছেন তদন্ত চলছে এবং ইতিমধ্যে একটি মামলার প্রক্রিয়া চলছে এবং একজনকে আটক করা হয়েছে। এই ছিল নেন্সি আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। গিটার বাজাতে ভালোবাসতো, স্বপ্ন দেখতো নিজের একটা ব্যান্ড দল হবে, কারো অধীনে চাকরি নয়, বড় হয়ে স্বাধীনভাবে করতে চেয়েছিল ব্যবসা। বলছি একাদশ শ্রেণীর ছাত্র শাফিক উদ্দিন আহমেদ আহনাফের কথা। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজের জীবন বিসর্জন দিয়েছিল নির্ভীক আহনাফ। বাকিটা দেখুন প্রতিবেদনে। দুরন্ত কিশোর আহনাফের গিটারের এই তাল কেটে গেছে পুলিশের বুলেটের নির্মম গুলিতে। রয়ে গেছে আহনাফের ভালোবাসার গিটারটা, যেটা আঁকড়ে ধরে স্মৃতির দিন গুনছেন আপনজনেরা। কথা ছিল বন্ধুদের সাথে অংশ নেবে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায়, কিন্তু 4 আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে একটা জ্বলন্ত স্বপ্নের অবসান হয়। প্রিয় গিটারটার যত্নে রেখে যাওয়া আদনানের একমাত্র ছোট ভাইয়ের পৃথিবীটা হঠাৎ থমকে গেছে। এখন ভাইয়া নাই, এগুলো পড়ে থাকে, গিটারও বাজানো হচ্ছে না, গান গাওয়া হচ্ছে না, গেমসও খেলা হচ্ছে না। হয়তো ভাইয়ের সাথে যদি আমি 4 আগস্ট যেতাম, ভাইয়াকে নিয়ে আসতে পারতাম, যাই নাই বলে ভাই আর ফিরল না। পাজর ভাঙা কষ্ট নিয়ে মায়ের মনে পড়ে আহনাফ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঠিক আগের মুহূর্ত চিত্রগুলো। জানে যে শার্ট প্যান্ট পরলে আমি ওকে যেতে বাধা দিব, এর জন্য ফুটবল ক্লাবের জার্সিটা পরলো আর ট্রাউজার পরে 10 নাম্বার চলে যায়। তো লাস্ট ওর সাথে আমার কথা হয় 4:48-এ, এটাই শেষ কথা। ওকে আমি যখন ফোন দেই তো বলতেছি যে বাবা কারফিউ দিয়ে দিবে 6টায়, তুমি বাসায় আসো। বলছে হ্যাঁ আমি বাসায় আসতেছি, তুমি টেনশন করো না, আমি আসতেছি। আহনাফের প্রিয় বিড়ালকে মা পরম যত্নে রাখেন। সারাদিন মনে পড়ে আদনানের ছোট ছোট চাওয়া পাওয়া ভালো লাগাগুলো। মা কম ফ্রেন্ড বেশি ছিল, ও আমার সাথে ওই সব ধরনের কথাবার্তা বলবে, সব আবদার আমার কাছে, সব কিছুই আমার কাছে। আর ফুচকাটা বেশি পছন্দ করত। ও গিটারের খুব পাগল ছিল, খুব শখ করে গিটারটা কিনেছিল। ওর খাওয়া দাওয়া একদিকে, ফুটবল খেলা একদিকে, ফুটবল শুনলেই ও দৌড় দিবে। শাসনের সুরে কথা বলা আহনাফের বাবার থেকে থেকে মনে হয় ছেলের কথা। রাত জাগলে খুব বকতেন ছেলেকে, বলতেন তাড়াতাড়ি ঘুমাতে, কিন্তু সেই ঘুম যে সারা জীবনের জন্য হবে ভাবেনি কোনোদিনও। তুই যদি এভাবে রাত জাগোস পরীক্ষা দিবি কেমনে, তুই তো রেজাল্ট খারাপ করবি, তাতেই ঘুমা সবসময় ঘুমায় বলতাম। যে আমি হয়তো ঘুমা বলছি যে সে যে একেবারে ঘুমায় যাবে, এটা আমি আর বুঝতে পারিনি যে আমার এই ঘুমানো বলাটাই মনে হয় আমার কাল হয়ে দাঁড়িয়েছে, যে আমার ছেলে চিরতরে ঘুমায় যাবে। ওর ইচ্ছা ছিল যে বড় একটা ব্যান্ড শিল্পী করবে, ব্যান্ডের মধ্যে নয়, গিটার সবসময় পছন্দ করতো। পৃথিবীর সব না বলা কথা বন্ধুদের সাথে শেয়ার করতো আহনাফ। গিটারের সুরেই সবচেয়ে বেশি মনে পড়ে বন্ধুদের সদা হাস্যোজ্জ্বল আহনাফকে। ও যেদিন ফার্স্ট আন্দোলনে যায় ওই দিন কলেজ ড্রেসে গিয়েছিল, তো ওই দিন আর কি বলেছে যে অনেকে ব্যথা পেয়েছে। তো তখন আমরা ফ্রেন্ডরা সবাই অনেক হাসাহাসি করে বলছিলাম যে পুলিশ গুলি করলে কি হবে, এখনই তো তোমার যা অবস্থা, তুমি তো সেফ জোনে ছিলা। তো ও তখন বলেছিল যে তখন তো ভালো হবে, শহীদ হব। ও হচ্ছে সাহস, ওর একটা কথা যে মামা যাবো, যদি মরি বীরের মতন মরবো, আমি শহীদ হব দেশের জন্য। ওর একটাই কথা, যদি আমি আন্দোলনে মারা যাই আমি শহীদ। ওর এছাড়া কোনো ইয়া ছিল না যে ভয় আল্লাহ যদি যাই গুলি করে ফেলে কি হবে, ও এটার কোনো ইয়া ছিল। ওর ছিল যে আমি যাব, দেশকে স্বাধীন করে ফিরবো। দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ হবে। আহনাফের ধারণ করা সেই স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেবে, এমন প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছেন তার বাবা মা। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।
কনকনে বাতাস সাথে ঘন কুয়াশা, সারা দেশে আবারও বেড়েছে শীতের দাপট। কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই উত্তরের জেলাগুলোতে, এতে ঠান্ডা আরও বেশি অনুভূত হচ্ছে। পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে দিনের মধ্যভাগেও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে গাড়িগুলোকে। ঠান্ডায় ব্যাহত কৃষিকাজ, মধ্যাঞ্চলে নদী তীরবর্তী অঞ্চলে কুয়াশা থাকছে দিনভর। তীব্র শীতে সবচেয়ে বিপাকে ছিন্নমূল আর শ্রমজীবী মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে 10.7 ডিগ্রি সেলসিয়াস। দিন দিন বেড়েই চলেছে বায়ু দূষণের মাত্রা। বৃহস্পতিবার 217 স্কোর নিয়ে বিশ্বের 4র্থ স্থানে রয়েছে ঢাকা। এর মধ্যে আজিমপুর আছে দূষণের শীর্ষে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQER থেকে এ তথ্য জানা যায়। এদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে চীনের হুয়ান শহর। বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা এ শহরের স্কোর 269। এখনকার বাতাসের মান নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর। পাশাপাশি তালিকায় 2 নম্বরে 239 স্কোর নিয়ে আছে চীনের চেংদু শহর। IQER স্কোর 0 থেকে 50 পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। 51 থেকে 100 পর্যন্ত স্কোর মাঝামাঝি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় 101 থেকে 150 স্কোর। গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে গণমাধ্যমের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বৈঠক হয়েছে। সকালে রাজধানী সার্কিট হাউস রোডের তথ্য ভবনে এই বৈঠক হয়। এতে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশন, জাপান, সুইডেন, নেদারল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ইতালি দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগ দেন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ সহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। গণমাধ্যমকে সংস্কারের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন সংগঠনের সাথে বৈঠক করছে গণমাধ্যম সংস্কার কমিশন। এর আগে বুধবার ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJCর সাথেও বৈঠক হয় কমিশনের। টেলিভিশনে ঘণ্টা প্রতি বিজ্ঞাপনের সময় সীমা নির্ধারণ এবং সম্প্রচার কমিশন গঠন চেয়ে উকিল নোটিশ পাঠিয়েছে আইনজীবী তৈমুর আলম খন্দকার। রেজিস্টারকৃত ডাকযোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সকে পাঠানো এই নোটিশে 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি। নতুবা জনস্বার্থ বিবেচনায় আদালতের আশ্রয় গ্রহণের কথা বলেন তিনি। নোটিশে বলা হয়, বিজ্ঞাপনের নির্ধারিত সময়সীমা না থাকায় টেলিভিশন অনুষ্ঠান উপভোগের ক্ষেত্রে দর্শক শ্রোতাদের মধ্যে বিরক্তি তৈরি হয়। আমি বলছি, তারা যদি এই 8 থেকে 10 মিনিট পর্যন্ত তারা প্রতি ঘন্টায় বিজ্ঞাপনের সময়সীমা নির্ধারণ না করে, তবে আমি উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জনস্বার্থ মামলার আওতায় একটা পিটিশন দাখিল করব এবং সে ব্যাপারে আমি প্রস্তুতি গ্রহণ করছি। ডিসেম্বরে সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়িয়েও খুশি নন উৎপাদকরা। আবারও দর সমন্বয় করতে চান তারা। সেজন্য নতুন প্রস্তাবে গিয়েছে ট্যারিফ কমিশনে। তবে সিদ্ধান্ত আসার আগেই বাজারে বোতলজাত সোয়াবিন তেলের সরবরাহ কমে গেছে। সীমিত করা হয়েছে মিলগেটের কার্যক্রম। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, সোয়াবিন তেলের সাথে পোলাওর চাল কিনতে বাধ্য করছে একাধিক কোম্পানি। বাণিজ্যের সব যুক্তি যেন বাংলাদেশে এসে হার মানে। যেমন ধরুন ভোজ্য তেল। গেল অক্টোবর আর নভেম্বরে বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম 2 দফা বাড়ে। বুকিং রেট দাঁড়ায় $1145। ডিসেম্বরে সেই দাম আবারও কমে $1064 হয়। 2 দফা শুল্ক কমায় সরকারও। তারপরও ডিসেম্বরে দেশে সয়াবিন তেলের দাম না কমে উল্টো বেড়েছে। এরপর কিছুদিন সরবরাহ স্বাভাবিক ছিল, ইদানিং তা আবার কমেছে। রাজধানীর টাউন হল বাজারে বোতলজাত সয়াবিন তেলের চিরচেনা কার্টনের স্তূপ নেই, বরং রাইস ব্র্যান্ড আর সানফ্লাওয়ার তেলের দাপট। ডিলারের থেকে পণ্য আসছে যেন অঙ্কের হিসাব কষে। যেমন এক কোম্পানির 5 লিটারের বোতল বেশি মিললে আরেক প্রতিষ্ঠান দিচ্ছে শুধুই 1-2 লিটারের প্যাকেজ। সেসব আনতেও বাধ্যতামূলক কিনতে হবে পোলাও চাল। আমরা কাস্টমারের কাছে এখন বর্তমানে তেল দিতে গেলে পোলার চালের কথা বললে তারা পোলার চাল নেবে না, তবে তেল তারা নিবে। তখন আমরা তো আর এইভাবে দিতে পারতেছি না কাস্টমারকে। সোয়াবিনের বিকল্প কিছু কিছু কাস্টমার সরিষা নিচ্ছে, আবার যাদের একটু ইনকাম ভালো, আর্থিক অবস্থা ভালো, তারা সানফ্লাওয়ারও নিচ্ছে। আবার যারা একটু নিয়ম, তারা তো আর এই প্যাকেজ তো বটেই না। 1 লিটার সোয়াবিন 175, এটা কিনতে অনেকজন হিমশিম খায়। সেক্ষেত্রে তারা কেউ কেউ কিছু খোলা তেল ব্যবহার করে। রোজার আগেই দাম বাড়ে যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে না, সংকট দেখা যাচ্ছে, বুঝছেন। রোজার আগে, রোজার ভিতরে আমরা
আমরা খাই তো বাজা পুরা বেশি খাই। পাইকারি ভোজ্য তেল বেচাকেনায় সবসময় সরগরম থাকে পুরান ঢাকার মৌলভীবাজার। এত মানুষের জটলা শুধু সয়াবিন তেলের ডেলিভারি অর্ডার বা ডিও কিনতে। সেই স্লিপ মিল গেটে দেখালি মিলে তেলের চালান। ইদানিং সেই যোগান কমেছে। কোনো মিলই সঠিকভাবে মাল দিচ্ছে না, আর মাল দিচ্ছে না বলেই আমাদের বাজারের এই অবস্থা। আমাদের কোনো বেচা কেনা নাই। সিটি মিলে আপনার পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই না দেওয়ার কারণে মেঘনা মিলের উপরও একটু প্রেশার পড়ছে, যার ফলে আপনার কিছুটা যানজট আছে। ভোজ্য তেলের সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে দীর্ঘদিনের। একই চাপে পড়ে অন্তর্বর্তী সরকার। গত 9 ডিসেম্বর মিল মালিকদের সাথে বৈঠকের পর সয়াবিন তেলের দর লিটারে 8 টাকা বাড়াতে সম্মত হয় সব পক্ষ। তারপরও বাজারে যোগান স্বাভাবিক না হওয়া নতুন খবর দিচ্ছে। গত 6 জানুয়ারি ভোজ্য তেলের দাম বাড়াতে ট্যারিফ কমিশনে নতুন প্রস্তাব পাঠিয়েছে মিল মালিকদের সংগঠন। ডলারের যে রেট তাতে কনভার্ট করে আমাদের পোষাচ্ছে না, তাদের দাবি যারা বাড়ালে সুবিধা হয়। তো এই বিবেচনাটা ট্যারিফ কমিশন ইন্টারন্যাশনাল বাজার যাচাই বাছাই করে বাণিজ্য মন্ত্রণালয় এবং মিল মালিক অ্যাসোসিয়েশন বসে এটাকে তারা দাবি করলে তো হবে না, তারা যাচাই বাছাই করে এটা একটা রেট ফিক্সড আপ করবে। ডিটি সরকার কমাইছে, কমানোর পরে কেজিতে 10-12 টাকা কমার কথা, কিন্তু কমে নাই। কিন্তু বাড়াইলে আবার 10-12 টাকা বা আরও বাড়বে। বাড়লে বলে লাভ তো ওরাই হচ্ছে, আমাদের তো সাধারণ ভোক্তারা কোনো লাভবান হচ্ছে না। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি উৎপাদক কোম্পানি বা তাদের প্রতিনিধিরা, তবে জানিয়েছে 7 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সেন্ট মার্টিনে জনজীবনে ব্যাপক ক্ষতি এবং মানবিক সংকটের কথা বিবেচনায় ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট। দুপুরে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে হয় এই সংবাদ সম্মেলন। জোটের চেয়ারম্যান শিবলুল আজম কোরেশি বলেন, হোটেল রিসোর্ট মালিক সহ সব শ্রেণী পেশার মানুষের প্রবল আপত্তি সত্ত্বেও সরকার সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা এবং রাত্রি যাপন ও পর্যটক যাতায়াত করার সীমিত আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। ফলে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। তাই মানবিক বিবেচনায় পর্যটকদের জন্য ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত করে দেওয়ার জোর দাবি তোলেন সংগঠনটির নেতারা। টোটাল অর্থনৈতিক কর্মকাণ্ডটা মুখ থুবড়ে পড়েছে বলা যায়। বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের অনিশ্চয়তায় ভুগছেন এবং যারা শ্রমিকরা তাদের কর্ম হারাচ্ছেন। গোড়া থেকেই দাবি করে আসছি যে স্বাভাবিক পর্যটন কার্যক্রম ওখানে 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত যেন চালু রাখা হয়। সরকার যে কাজটা করা সেটা করো, আমাদের কাজ যেটা করার আমরা সেটা করব। দেশের বাইরের খবর, যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে গাজায় আপাতত বন্ধ ইসরায়েলি আগ্রাসন। তাই প্রতিশ্রুতি রক্ষা করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। 14 মাস আগে জিম্মি করা গ্যালাক্সি লিডার জাহাজের 25 নাবিককে ছেড়েছে গোষ্ঠীটি। হুতির পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এদিকে দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের শপথ নিয়ে আবারও হুতিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 14 মাস হুতির কাছে জিম্মি থাকার পর মিলেছে মুক্তি। বুধবারই ওমানের রয়্যাল এয়ারফোর্সের বিমানে দেশটির রাজধানী মাস্কাট পৌঁছান আলোচিত গ্যালাক্সি লিডার জাহাজের 25 নাবিক। সেখানে তাদের জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। গাজায় ইসরায়েলি আগ্রাসনে চুপ থাকেনি ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি। জবাবে লোহিত সাগর, এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালিয়েছে। পাশাপাশি 2023 সালের 19 নভেম্বর 25 নাবিক সহ বাহামার পতাকাবাহী গ্যালাক্সি লিডার জাহাজটি আটক করে হুতিরা। সে সময় এ ঘটনায় বিশ্বজুড়ে সৃষ্টি হয় তোলপাড়। গোষ্ঠীটি জানায়, গাজায় আগ্রাসন বন্ধ হলেই নাবিকরা মুক্তি পাবেন। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার 3 দিনের মাথায় কথা রেখেছে হুতি বিদ্রোহীরা। ওমানের মধ্যস্থতায় মুক্তি দিয়েছে জাহাজের সব নাবিককে। জাহাজ কর্তৃপক্ষের তথ্য বলছে, মুক্তি পাওয়া নাবিকরা বুলগেরিয়া, ইউক্রেন, ফিলিপাইন, মেক্সিকো ও রোমানিয়ার নাগরিক। হুতির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। We welcome the release of the 25-member crew. গ্যালাক্সি লিডারের 25 ক্রুকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এটি অবশ্যই সঠিক পদক্ষেপ। ইয়েমেনে নিযুক্ত আমাদের বিশেষ প্রতিনিধি আনসারুল্লাহকে সমুদ্রপথে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। আমরা ওমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা নিরলসভাবে ক্রুদের মুক্ত করার চেষ্টা চালিয়ে গেছে। These measures are critical in improving the space for mediation, he added.
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরই ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিকে আবারও বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে 2021 সালের শুরুতে হুতিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় বাইডেন প্রশাসন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।